জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে কি ঘটছে এই মুহূর্তে সবকিছু নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম্মী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ১৩৪ পৃষ্ঠার অভিযোগপত্র বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্য ট্রাইব্যুনালে উপস্থাপন করেন। রোববার জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। তাজুল ইসলাম বলেন, এই বিচার অতীতের প্রতিশোধ নয়, ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা। ডিসেম্বরের মধ্যে জুলাই আগস্টের হত্যাযজ্ঞের বিচার দৃশ্যমান হবে। বিচার এমনভাবে করা হবে কেউ যেন মান নিয়ে প্রশ্ন তুলতে না পারে। আদালতের কার্যক্রম বিভিন্ন গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। পাঁচটা অভিযোগে এই ৩ জন আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে গ্রহণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আগামী ১৬ই জুন অর্থাৎ ঈদের ছুটির পরে ১৬ই জুন আসামিদের উপস্থিতি এবং আসামিদেরকে গ্রেপ্তার করে হাজির করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিন যদি আসামিরা উপস্থিত হন তাহলে সেদিন থেকে আনুষ্ঠানিক বিচারের প্রক্রিয়া শুরু হবে। যদি আসামি কেউ অনুপস্থিত থাকেন, আইন অনুযায়ী তাদেরকে অনুপস্থিত ঘোষণা করার একটা ব্যাপার থাকবে, সেটাও সেদিন আদালত যথাযথ আইন প্রক্রিয়া অনুযায়ী সেদিন ঘোষণা করবে। জুলাইয়ের হত্যাযজ্ঞ বা গত ১৬ বছরের জুলুম নির্যাতন বানোয়াট কোনো ঘটনা নয়। তাই স্বচ্ছ বিচারিক প্রক্রিয়ায় অংশ হিসেবেই বিচার কার্যক্রম লাইভ সম্প্রচার করা হয়েছে। আর এর মধ্যে দিয়েই আগামীতে জুলাইয়ের সমস্ত অপরাধীর বিচার নিশ্চিত হবে। সকালে চট্টগ্রামে জুলাইয়ের শহীদ ফয়সাল আহমেদ শান্তর পরিবারের সাথে দেখা করতে গিয়ে কথা বলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। এ সময় জুলাই স্মৃতি জাদুঘরের জন্য শহীদদের ব্যবহৃত নানা সামগ্রী সংগ্রহ করা হয়। সেই সাথে শহীদ পরিবারের সদস্যদের বক্তব্য শোনেন তিনি। পরে গণমাধ্যমকে সংস্কৃতি উপদেষ্টা বলেন, নিয়মের বেড়াজালে আটকে জুলাইয়ের অপরাধী সংগঠনগুলোকে নিষিদ্ধ করা যাচ্ছে না। তবে বিচার শেষেই নতুন সিদ্ধান্ত আসবে। জুলাই স্মৃতি জাদুঘর স্থাপনের মাধ্যমে মানুষ যেন ৫০ বছর পরও জুলাই সম্পর্কে জানতে পারে, সেই ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। আজকে থেকে একটা মামলার বিচার কাজ শুরু হয়েছে। এটা লাইভ ব্রডকাস্ট হচ্ছে টেলিভিশনে, যাতে সবাই জানতে পারে যে আসলে ওখানে কি হচ্ছে। যে আমরা কোনো অন্যায় বিচার চাই না, কারণ বাংলাদেশে জুলাইতে যে জুলুম হয়েছে, এমনকি জুলাইয়ের আগে ১৬ বছর যেটা হয়েছে, এটা কোনোটা বানোয়াট ঘটনা, এটা আমাদের চোখের সামনে ঘটেছে। ফলে আমাদের তো আমরা একটা সত্য বিচার চাই, এবং সেই ন্যায় বিচারটা হলে আপনি দেখবেন যে অপরাধী তার প্রাপ্য শাস্তি পাবে। আজকে প্রসেসটা শুরু হয়েছে, কিছুটা সময় লাগবে, কিন্তু আমি নিশ্চিত প্রত্যেকটা মামলার বিচার হবে, প্রত্যেকটা অপরাধের বিচার হবে। প্রায় ১ যুগ পর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পেয়েছে জামায়াত ইসলামী। নিবন্ধন বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করে রায় দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চ রায় ঘোষণা করেন। জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিতে ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ইস্যুতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে। নিবন্ধন ফিরে পেয়ে জামায়াতের আইনজীবী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে উৎসবমুখর। নির্বাচন কমিশন নিবন্ধন ও প্রতীকের বিষয়টি নিষ্পত্তি করবেন বলে প্রত্যাশা তাদের। এদিকে রোববার সন্ধ্যায় রায়ের কপি নির্বাচন কমিশনের হাতে পৌঁছেছে। হাইকোর্টের যে রায় ছিলেন, এই রায়কে বাতিল ঘোষণা করেছেন এবং ইলেকশন কমিশনকে নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রেজিস্ট্রেশন এবং অন্য যে সকল ইস্যু ইলেকশন কমিশনের সামনে আছে বা আসবে, সেগুলো যেন দ্রুতই নিষ্পত্তি করেন। এর এই মাধ্যমে আজকে বাংলাদেশ জামায়াতে ইসলামী তার নিবন্ধন ফিরে পেল এবং প্রতীকের ব্যাপারটিও ইলেকশন কমিশনের সামনে রেফার করা হলো আদার ইস্যু হিসেবে। বাংলাদেশ জামায়াত ইসলামীর নিবন্ধন সংক্রান্ত হাইকোর্টের দেয়া রায় ন্যায়ভ্রষ্ট ছিল। নিবন্ধন ইস্যুতে জামায়াত ইসলামীর শীঘ্রই পূর্ণ অধিকার ফিরে পাবে বলে প্রত্যাশা দলটির আমির ডক্টর শফিকুর রহমানের। নিজ ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। ফেসবুকে তিনি লেখেন, মহান রবের দরবারে নত শিরে শুকরিয়া আদায় করি।
পরবর্তী প্রক্রিয়া নির্বাচন কমিশনের সঙ্গে সম্পৃক্ত। মহান রবের সাহায্য চাই, আমরা যেন দ্রুতই আমাদের পূর্ণ অধিকার ফিরে পাই। এর আগে রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়ার রায় বাতিল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে জামায়াতের নিবন্ধন সহ অমীমাংসিত বিষয়গুলো নিষ্পত্তির জন্য ইসিকে নির্দেশ দিয়েছেন আদালত। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনে বিক্ষোভ করেছেন তার সমর্থকেরা। সকাল থেকে নগর ভবনের সামনে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় ইশরাককে শপথ পড়ানোর পাশাপাশি উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবি জানান বিক্ষোভকারীরা। বিক্ষোভের কারণে বন্ধ সিটি কর্পোরেশনের সেবা কার্যক্রম। এতে ভোগান্তিতে পড়েছেন সেবাগ্রহীতারা। 2020 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত এই সিটি কর্পোরেশনের নির্বাচনের মেয়াদ শেষ হয়েছে আজ। এমন পরিস্থিতিতেও ইশরাককে মেয়র হিসেবে দেখতে চান তার সমর্থকেরা। আমাদের এলাকায় ড্রেনে বৃষ্টি হচ্ছে, ময়লা, কেউ নাই, দেখার কেউ নাই, কোনো জনপ্রতিনিধি নাই। এর জন্য আমরা চাচ্ছি যাতে নগরপতি হিসেবে ইশাক ভাইকে মেয়র হিসাবে শপথ গ্রহণ করায়। আমরা ইশাককে চাই, ইশাক শপথ নিবে, নগর ভবনে বসবে, আমাদের ভালোর জন্য বসবে। আমরা সব ঢাকাবাসী তার জন্যই অপেক্ষা করছি। আগে ওনাকে ওনার দায়িত্ব বুঝিয়ে দেখ, তারপর কতদিন মেয়াদ থাকবে কতদিন থাকবে না এটা সাংবিধানিকভাবে যে সিদ্ধান্ত হবে ওইভাবেই চলবে। শুধুমাত্র বিএনপি নির্বাচন চায়, প্রধান উপদেষ্টার এই বক্তব্য সঠিক নয়, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। দলের আরেক শীর্ষ নেতা ডক্টর এজেডএম জাহিদ হোসেন বলেন, ডিসেম্বরে নির্বাচন না হলে জাতি আশাহত হবে, আর সেই দায় প্রধান উপদেষ্টাকেই নিতে হবে। জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় কথা বলেন তারা। আপনি নিজে বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। এখন যদি আবার আমরা এটি ব্যত্যয় দেখতে পাই তাহলে জাতি আশাহত হবে, আর জাতি যদি আশাহত হয় তাহলে পরবর্তী পরিস্থিতির দায় আপনারা যারা আজকে চেয়ারে বসে আছেন তাদেরকেই নিতে হবে। তিনি জাপানে গিয়ে যে বক্তব্য রেখেছেন এতে আমরা হতাশ, কেননা উনি বলেছেন একমাত্র নাকি বাংলাদেশে বিএনপি নির্বাচন চায়, 52টি দল একত্রিত হয়ে নির্বাচন ডিসেম্বরে চায়। ডিসেম্বরে নির্বাচন দিতে হবে, সংস্কার করবে নির্বাচিত সরকার। রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, বেশিরভাগ উপদেষ্টা কোনো গণতান্ত্রিক আন্দোলনে ছিলেন না, অল্প বয়সে উপদেষ্টা হওয়াতে তারা সম্ভাবনা নষ্ট করেছেন। সংস্কার হবে, নির্বাচিত পার্লামেন্ট করবে, দ্রুত নির্বাচন দেন, জনগণের নির্বাচিত প্রতিনিধিরা এই দেশে সকল সংস্কার করবে। একটি সংস্কার খুবই প্রয়োজন ছিল, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, সেটিতে সব রাজনৈতিক দল একমত হয়েছে, এটি প্রধান সংস্কার হয়ে গিয়েছে। এরপরে যদি প্রয়োজন বিচার চালান, আপনারা চালু করেন, যেই সরকার নির্বাচিত হয়ে আসবে আগামী নির্বাচনে তারা এই মাফিয়া সরকারের যত রকম চেলা চামুন্ড, তাদের খুন গুম জালিয়াতি অর্থ পাচার সবকিছু বিচার করা হবে। নির্বাচন যত দেরি হবে দেশবিরোধী ষড়যন্ত্র তত বেশি হবে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রোববার জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে কৃষি ব্যাংক জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন শুধু বিএনপি না, দেশবাসীর দাবি। নির্বাচন বিলম্বিত হলে এই সরকারের অধীনে নির্বাচন না হওয়ারও শঙ্কা প্রকাশ করেন সুপ্রিম কোর্টের এই জ্যেষ্ঠ আইনজীবী। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের বেশিরভাগ উপদেষ্টাই বিগত আমলে কোনো অপকর্মের প্রতিবাদ করেননি। এছাড়া বিদেশে বসে এখনও আওয়ামী লীগ নেতারা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে বলেও মন্তব্য করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আলোচনা সভায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কর্ম ও রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন বক্তারা। যখন পাকিস্তানি নির্বাচন এসেছিল স্বাধীনতা যুদ্ধে, আপনি যদি স্টেবিলিটি না আসলে অর্থনৈতিক টাকা অর্থনীতি ভুল করবে না, ইনভেস্টমেন্ট হবে না, লোকাল ইনভেস্টমেন্ট যারা টাকা আছে তারাও ইনভেস্ট করবে না, ফরেন ইনভেস্টমেন্ট আসবে না, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের বাইরে মব চাষি হইতেছে 10%, মানে একটা সরকার যে 5-10 জন হয়
অলমোস্ট 1 বছর কেটে গেছে, 20% কেটে গেছে, কিছুই করতে পারলো না। একটা কেয়ারটেকার গভর্নমেন্ট 3 মাসের জন্য ছিল, বিভিন্ন সময় আসছে যে 90 ডেজ ইলেকশন দিয়ে দিচ্ছে, 10 মাসে কিছু করতে পারলেন না আপনারা। হোয়াটস গোয়িং অন, ইউ ডোন্ট নো। সংস্কার কি সেটা বলেন না। এবার এই সংস্কার কমিশনের পিছনে কত টাকা খরচ হয়েছে জানেন? 2025-26 অর্থ বছরের বাজেট আগামীকাল ঘোষণা করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে এদিন বিকেল 3টায় বাজেট ঘোষণা করবেন। আগামী অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে 7,90,000 কোটি টাকা। এটি চলতি অর্থ বছরের ঘোষিত বাজেটের চেয়ে 7,000 কোটি টাকা কম হলেও সংশোধিত বাজেটের তুলনায় 46,000 কোটি টাকা বেশি। আগামী বাজেটে এনবিআরকে 5,18,000 কোটি টাকার রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা দেয়া হচ্ছে। এনবিআর ও কর বহির্ভূত রাজস্ব আহরণের লক্ষ্য ধরা হচ্ছে 46,000 কোটি টাকা। 2025-26 অর্থ বছরের বাজেট ঘাটতি ধরা হচ্ছে 2,26,000 কোটি টাকা। ব্যাংকিং খাতে পাশাপাশি দেশি বিদেশি উৎস থেকে ঋণ নিয়ে এই ঘাটতি পূরণ করবে অন্তর্বর্তী সরকার। 2024-25 অর্থ বছরের জন্য ঘোষিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে বরাদ্দ ছিল 2,65,000 কোটি টাকা। আগামী বাজেটে এডিপি বরাদ্দ রাখা হচ্ছে 2,30,000 কোটি টাকা। নতুন বাজেটে 5,60,000 কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে পরিচালন ও নন এডিপি খাতে। সদ্য সমাপ্ত মে মাসে রেমিটেন্স এসেছে $297 কোটি, যা আগের বছরের একই মাসের তুলনায় প্রায় 32% বেশি, আর একক মাস হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ। এ পর্যন্ত কোনো এক মাসে সর্বোচ্চ $330 কোটি রেমিটেন্স এসেছে গত মার্চে। সব মিলিয়ে চলতি অর্থ বছরের মে পর্যন্ত 11 মাসে ব্যাংকিং চ্যানেলে প্রবাসীরা মোট $2,751 কোটি দেশে পাঠিয়েছেন। আগের অর্থ বছরে একই সময় এসেছিল $2,137 কোটি। রেমিটেন্সের এই উচ্চ প্রবৃদ্ধির কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভও বাড়ছে। ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, অর্থ পাচার কমে যাওয়ায় হুন্ডি কমে গিয়ে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় বেশি আসছে। বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তুলতে চীনা ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, চীনের বৃহৎ বিনিয়োগ বাংলাদেশের অর্থনীতির গেম চেঞ্জার হতে পারে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা আয়োজিত চীন বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনে চীনের 100টি কোম্পানির প্রায় 250 জন প্রতিনিধি অংশ নেন। এছাড়া চীনের 4টি শীর্ষ বাণিজ্য সংগঠনের প্রতিনিধিরাও এতে যোগ দেন। ভবিষ্যতে পাটের চাহিদার আলোকে বাংলাদেশ চীন একসাথে গুণগত মানসম্মত পাট পণ্য উৎপাদন করতে পারে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। বলেন, চীনের উদ্যোক্তারা বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে কাজে লাগাতে পারে। এছাড়া অন্তর্বর্তী সরকার ব্যবসার জন্য উন্মুক্ত পরিবেশ তৈরি করতে চায় উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে সম্ভাবনাময় বাজার অন্বেষণ করার আহ্বান জানান। For many years, Bangladesh has been touted as a strategic location at the heart of South Asia. Our dynamic workforce, which positions Bangladesh as an ideal destination for investment. Yet, for decades, we have failed to attract foreign direct investment. Scores of economic zones were developed, but they remain empty. Widespread corruption, misrule, and brutal dictatorship drove away potential investors. The July uprising, led by hundreds of thousands of young people, brought an end to those days. They are committed to create new Bangladesh, and that is the opportunity we got right now in history. So please be part of our history. Make a history for this nation with us. বাণিজ্যিক সংস্কার সহ গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সংস্কার কার্যক্রমকে পুরোপুরি চীন সমর্থন দিচ্ছে বলে জানিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। রোববার বেজা ও বিডার যৌথ আয়োজনে চীন বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য বিষয়ক সম্মেলন শেষে একথা বলেন তিনি। বলেন, বিদেশি বিনিয়োগের মাধ্যমে সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ার নজির নেই, বরং এর মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার হয়। আগামী
দশকে চীন বিদেশি বিনিয়োগ প্রাপ্তির বড় উৎস হবে বলে উল্লেখ করেন আশিক চৌধুরী। বলেন, পাওয়ার চায়না ইন্টারন্যাশনাল গ্রুপের সাথে অর্থনৈতিক অঞ্চলের MUE স্বাক্ষরিত হয়েছে, যার উপরে সোলার প্যানেল বসিয়ে ছায়ার মাধ্যমে কিভাবে ফসল উৎপাদন করা যায় তার পরীক্ষামূলক কার্যক্রম শুরু করবে প্রতিষ্ঠানটি। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিদেশি বিনিয়োগে বাধা হবে না বলেও উল্লেখ করেন আশিক চৌধুরী। ইনভেস্টমেন্ট ইজ নট এ পলিটিক্যাল এজেন্ডা। ইনভেস্টমেন্ট সবার জন্য দরকার। ইনভেস্টমেন্ট আগামী বা যারাই ক্ষমতায় আসুক, যখনই ক্ষমতায় আসুক, তাদের জন্য ইনভেস্টমেন্ট প্রমোট করাটা একটা প্রাইমারি এজেন্ডা হবে। সো আমরা যা ইনভেস্টমেন্ট প্রমোট করার কাজ করতে থাকবো, ওনারা ওই কাজটাকে কন্টিনিউ করবেন। বৈদেশিক বিনিয়োগই আসলে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্ত করে। তো যেই সব আমরা যদি বিভিন্ন দেশ থেকে একই সাথে বৈদেশিক বিনিয়োগকে নিয়ে আসতে পারি, সেক্ষেত্রে আমার ধারণা যে দ্বিপাক্ষিক সম্পর্কটা আরও শক্ত হবে। এখানে রাষ্ট্রীয় নিরাপত্তার কোনো প্রশ্ন নেই। সব রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শেষে জুলাই ঘোষণাপত্র দেয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। এ সময় জাপান সফরে বিনিয়োগের আশ্বাস মিলেছে জানিয়ে 5 বছরে বাংলাদেশ থেকে 1 লাখ জনশক্তি রপ্তানির আশা করেন প্রেস সচিব শফিকুর আলম। মাননীয় প্রধান উপদেষ্টা এই আলোচনার উদ্বোধন করবেন। আলোচনাটা এই ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হবে। সেখানে সংস্কার প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট সব রাজনৈতিক দলের প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা আশা করছি যে এই দ্বিতীয় দফা যে আলোচনা, যেটা আগামীকাল থেকে শুরু হচ্ছে, এটা খুব শিগগিরই শেষ হবে এবং এই আলোচনাটা শেষেই ওনারা জুলাই চার্টার যেটা নিয়ে কাজ করা হচ্ছে সেই বিষয়ে একটা সুস্পষ্ট ঘোষণা দিতে পারবেন। যে ম্যান পাওয়ারের যে মার্কেট, সেটা আমরা মনে করছি যে এই সফরের পরে এটা নতুন দুয়ার আমাদের জন্য খুলল। এটার জন্য কিছু এগ্রিমেন্ট হয়েছে এবং আমরা আশা করছি, এবং জাপানিজ কোম্পানিগুলো যারা আমাদের সাথে সেই একটা এই সংক্রান্ত একটা সেমিনার হয়েছে, সেখানে জাপানিজ কোম্পানিগুলো জানিয়েছে যে তারা আগামী 5 বছরে বাংলাদেশ থেকে 1 লক্ষ লোক নিতে চায়। সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে 3 জন উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। রোববার সকালে সচিবালয়ের বাদামতলায় বিক্ষোভ শেষে খাদ্য উপদেষ্টা, পরিবেশ ও বন এবং বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার কাছে স্মারকলিপি দেন ঐক্য ফোরামের নেতারা। এ সময় পরিষদের নেতারা বলেন, যতক্ষণ না পর্যন্ত বিধিমালা সংশোধন হবে শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবেন তারা। ঐক্য ফোরামের নিয়মিত আন্দোলনের প্রেক্ষিতে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খান বলেছেন, অধ্যাদেশ বাতিল নয়, বহাল রেখেই সংশোধনের বিষয়ে আলোচনা করবেন উপদেষ্টা পরিষদে। এখানে কিছু প্রভিশন আছে যেগুলো অপপ্রয়োগের সম্ভাবনা আছে। এই যে 37 ক, এবং আমরা এটা নিয়ে আলোচনা করছি। এই অধ্যাদেশটা রেখে কোনো এই সেফগার্ডস ইন্ট্রোডিউস করলে, কি সেফগার্ডস ইন্ট্রোডিউস করলে আপনাদের কাছে এটা গ্রহণযোগ্য হবে। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল গ্রহণ করেছেন আপিল বিভাগ। আপিলের ওপর পূর্ণাঙ্গ শুনানি হবে আগামী 1 জুলাই। রোববার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 6 বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। এ নিয়ে 3 কার্যদিবস শুনানি করেছে আপিল বিভাগ। শুনানি শেষ করে রাষ্ট্রপক্ষের আপিল গ্রহণ করা হয়। এর আগে গেল বছরের 1 ডিসেম্বরে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। 2018 সালে বিচারিক আদালত 2টি মামলায় রায় দেন। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন এবং 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। রিপিটিশনগুলো মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে আমাদের অ্যাপেলেট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আজকে নিয়ে 3য় দিনের মতো শুনানি শেষে জাস্ট নাও এইমাত্র ওনারা অর্ডার প্রনাউন্স করলেন। তাতে করে সর্বোচ্চ আদালত এই মামলাটার ভিতরে যা আছে এটা ওনারা একটু দেখতে চান। এই জন্য ওনারা বললেন যে আমরা একটা লিভ দিচ্ছি এবং লিভ দিয়ে আমরা এটা শুনানি করব।
চব্বিশের গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে আগামী 19 জুলাই জাতীয় কনভেনশন করবে শহীদ পরিবারের সদস্যরা। সকালে রাজধানী ঢাকা ক্লাবে সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। এ সময় মানবতা বিরোধী অপরাধে জড়িতদের বিচার কাজ সরাসরি দেখানোর সুযোগ করে দেয় সন্তোষ প্রকাশ করেন তারা। সংবাদ সম্মেলনের আয়োজনে জুলাই 24 শহীদ পরিবার এবং ন্যাশনাল ইউথ অ্যালায়েন্সের সদস্যরা জানান, কনভেনশন উপলক্ষে সারা দেশ থেকে শহীদ পরিবার, রাজনৈতিক দল এবং সুশীল সমাজের 4000 সদস্য যোগ দেবেন। শহীদ পরিবারের সদস্যদের মধ্যে আত্মিক বন্ধন তৈরিতে সহায়তা করবে বলে দাবি করেন তারা। এ সময় বিচার কাজে দৃশ্যমান অগ্রগতি না হওয়া পর্যন্ত নির্বাচনের সিদ্ধান্ত না নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা। সকলকে নিয়ে আমরা প্রায় 4000 মানুষদেরকে নিয়ে আমরা চাচ্ছি যে ন্যাশনালভাবে আমরা একটা কনভেনশন করব জুলাই 1 বছর পূর্তি উপলক্ষে। সর্বপ্রথম যেটা আমরা বিচার চাই এবং এই সরকারই যেন আমাদের বিচারটা করে দিতে পারে, ওই জন্যই আমরা আসলে অপেক্ষা করছি। যে বা যারা হুকুম দিয়েছে এই র্যাব বাহিনীদেরকে, এই সন্তানদেরকে গুলি করে হত্যা করার জন্য, তাদের জন্য বিচার হয়, তাদেরকে যেন অ্যারেস্ট করা হয়। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে মিলিটারি অপারেশন জোন ঘোষণা দিয়ে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের মিথ্যা সংবাদের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় আইএসপিআর জানায়, ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ থেকে প্রকাশিত প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। এই ধরনের সংবাদ ভারতীয় কিছু গণমাধ্যমের পরিকল্পিত অপচেষ্টার অংশ, যার উদ্দেশ্য বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বিনষ্ট করা এবং সশস্ত্র বাহিনীর ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করা। প্রমাণবিহীন এই ধরনের কল্পনাসূচক সংবাদ একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ মন্তব্য করে আইএসপিআর বলছে, জনমনে বিভ্রান্ত ছড়ানো এবং বিভেদ উস্কে দেওয়ার অসৎ উদ্দেশ্য এই সংবাদ তৈরি করা হয়েছে। শেরপুরের নালিতাবাড়ি সীমান্ত দিয়ে ভারত থেকে পুশিনের ঘটনায় নারী ও শিশুসহ 11 জনকে আটক করেছে বিজিবি। পরে তাদের জিজ্ঞাসাবাদ করে রোববার দুপুরে গ্রেপ্তার দেখিয়ে শেরপুর আদালতে সোপর্দ করা হয়। বিজিবি জানায়, শনিবার নালিতাবাড়ি উপজেলার রামচন্দ্রকুড়া ক্যাম্পের একটি টহল দল সীমান্তবর্তী পানিহাতা মিশন এলাকায় নিয়মিত টহলে যায়। এ সময় সীমান্তে সন্দেহভাজন ঘোরাফেরা করতে দেখে 11 জনকে আটক করা হয়। আটককৃতরা নড়াইল জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। এবারে কোরবানির পশুর কোনো সংকট নেই, সরবরাহ ভালো আছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। রোববার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিশ্ব দুগ্ধ দিবসের অনুষ্ঠানে তিনি কথা বলেন। সরবরাহ অনেক ভালো আছে, বিভিন্ন হাটে বাজারে যে খবর পাচ্ছে তাতে সরবরাহটা অনেক ভালো আছে এবং বিশেষ করে মৎস্য প্রাণী সম্পদের পক্ষ থেকে যে দেয় চিকিৎসা সেবা বা এগুলো দেয়া, এগুলো চলছে। আমি বিশ্বাস করি যে আমাদের মধ্যে যে ব্যবসাটা এখন নেওয়া হচ্ছে তাতে ভারতীয় গরু আসতে পারবে না। যদি কোনো কারণে চোরাচালানির মাধ্যমে ঢোকার চেষ্টা করে, সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 5ই আগস্টের পর দেশে প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থার উত্তরণের যে আশা ছিল তা বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। সকালে জাতীয় প্রেস ক্লাবে গণসংহতি আন্দোলনের প্রথম নির্বাহী সমন্বয়কারী অ্যাডভোকেট আব্দুস সালামের স্মরণ সভায় অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি। জোনায়েদ সাকি বলেন, নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। সরকারের কর্তব্য দূরত্ব ও অনাস্থা জিয়ে না রেখে তার সমাধান করা। বিচার, সংস্কার, নির্বাচন এটা পরস্পর সম্পর্কিত, ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। একটা ছাড়া আরেকটা আসলে তার লক্ষ্য অর্জন করতে পারে না। এই প্রশ্নটাকে গুরুত্বের সাথে বিবেচনা না করার ফল হচ্ছে আজকে ঐক্যের মধ্যে ফাটল ধরছে, আজকে আস্থার মধ্যে একটা বিরাট সংকট সৃষ্টি হচ্ছে। প্রফেসর ইউনূসের সমালোচনার মৌলিক কয়েকটি জায়গা আছে। উনি আমাদের ঐক্যবদ্ধ রাখতে পারেন নাই, উনি রাজনৈতিক দলগুলোকে উনি পরোক্ষ বা প্রত্যক্ষভাবে বা অজান্তে উনি বিভক্ত করেছেন। আর যেই জিনিসটি আমাদেরকে সুন্দর একটা রূপরেখা দিতে পারতেন, উনি আমাদেরকে একটা সুন্দর রূপরেখা দিতে পারতেন সংস্কার, বিচার এবং নির্বাচনের। গণ আকাঙ্ক্ষা ধারণ করেন, অভ্যুত্থানের চৈতন্যের জায়গাটা আমরা ধারণ করি।
আমাদের বৈচিত্র্যের মধ্যে ন্যূনতম ঐক্যের জায়গাটা রাখি এবং সেখানে আমরা বিচার সংস্কার এবং নির্বাচনের ব্যাপারে আমি বিশ্বাস করি খুবই দ্রুত এ ব্যাপারে সরকার স্পষ্ট করে কথা বললে আমরা বিদ্যমান সংকট থেকে বেরিয়ে আসতে পারবো। পানি পান করে গাজীপুরে রিয়াজ এক্সপোর্ট অ্যাপারেলস লিমিটেড নামে একটি পোশাক কারখানার শতাধিক কর্মী অসুস্থ হয়ে পড়েছেন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় তাইরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শ্রমিকরা জানান, প্রতিদিনের মতো গার্মেন্টসে নাস্তা খেয়ে কাজে যোগ দেন তারা। কিছু সময় পার হতেই একে একে অসুস্থ হতে শুরু করেন অনেকেই। পরে গার্মেন্টস বন্ধ ঘোষণা করে তাদের হাসপাতালে নিয়ে যায় কর্তৃপক্ষ। সে সময় 58 জনকে হাসপাতালে ভর্তি করা হয়, আর বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। চিকিৎসকরা জানান, গার্মেন্টসের পানিতে জীবাণু থেকে এমন ঘটনা ঘটতে পারে। কিশোরগঞ্জের কুলিয়ারচরে আইএফআইসি ব্যাংকের একটি সাব ব্রাঞ্চ থেকে অচেতন অবস্থায় ব্যাংকের 6 কর্মকর্তা কর্মচারীকে উদ্ধার করা হয়েছে। রোববার বেলা 11টার দিকে এই ঘটনা ঘটে। হঠাৎ করেই ব্যাংকের ম্যানেজার সহ 4 জন কর্মকর্তা একে একে অজ্ঞান হয়ে পড়েন। কিছুক্ষণ পর একইভাবে অজ্ঞান হয়ে পড়েন 2 জন নিরাপত্তা প্রহরীও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয় বলে জানান ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার। ম্যানেজার সৌমিক জামান খান, কর্মকর্তা কামাল হোসেন সহ সবাইকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। প্রথমে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে সেখান থেকে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজে নেওয়া হয়। পুলিশের প্রাথমিক ধারণা, ব্যাংকের ভেতরে কোনো কেমিক্যাল জাতীয় বস্তুর ব্যবহার থেকে তারা অজ্ঞান হয়ে পড়েন। তবে ব্যাংকের ভেতরে থাকা লকার ও মূল্যবান জিনিসপত্র সবই সুরক্ষিত রয়েছে। মাগুরায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের 3 আরোহী নিহত হয়েছে। রোববার বিকেলে মাগুরা ঝিনাইদহ মহাসড়কের সদর উপজেলায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রোববার বিকেলে মোটরসাইকেল যোগে মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র জিসান সাজিম ও স্কুল ছাত্র রবিন ঝিনাইদহের দিকে যাচ্ছিল। পথে আবারপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে ঝিনাইদহ থেকে ছেড়ে আসা দ্রুতি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় রবিন ও জিসানের। পরে আহত অবস্থায় সাজিমকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বান্দরবানের লামায় দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ভারী বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় 7টি পর্যটন রিসোর্ট বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। রোববার দুপুরে লামা উপজেলা নির্বাহী কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত এক জরুরি সভায় এই নির্দেশনা দেওয়া হয়। এ সময় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান, কয়েকদিনের ভারী বৃষ্টিতে সাঙ্গু, মাতামুহুরি ও বাঘখালী নদীর পানি বাড়ছে। একই সঙ্গে মাটি নরম হওয়ায় বাড়ছে পাহাড় ধসের ঘটনা। এই অবস্থায় প্রাণহানি ঠেকাতে রিসোর্টগুলো বন্ধ রাখা হয়েছে। ফেনীর মুহুরী নদীর বেড়িবাঁধ ও সিলোনিয়া নদীর বেড়িবাঁধে ফাটল দেখা দিয়েছে। এতে ঝুঁকিতে পড়েছেন দক্ষিণ বারৈয়া, জগৎপুর, খিলপাড়া, হাসানপুর সহ দক্ষিণ আনন্দপুর এলাকার বাসিন্দারা। স্থানীয়রা জানায়, ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের দক্ষিণ বড়ইয়া সংলগ্ন মুহুরী নদীর বেড়িবাঁধ ও আনন্দপুর ইউনিয়নের খিলপাড়া এলাকায় সিলোনিয়া নদীর বেড়িবাঁধে ফাটল দেখতে পান তারা। এতে প্লাবিত শঙ্কায় স্থানীয় বাসিন্দারা। এছাড়া গেল বছরের বন্যায় 8 মাস পেরিয়ে গেলেও মেরামত করা হয়নি বেড়িবাঁধ। এদিকে রোববার সন্ধ্যা 7টা থেকে মুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় প্লাবিত হয়েছে ফুলগাজী বাজারের নিম্নাঞ্চল। নরসিংদী রেল স্টেশনে ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট রুটের মহানগর প্রভাতী, মহানগর গোধূলী এবং উপবন এক্সপ্রেসের যাত্রাবিরতির উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল 9:30টার দিকে নরসিংদী রেল স্টেশনে ট্রেন 3টির যাত্রাবিরতির উদ্বোধন করেন জেলা প্রশাসক। সব মিলিয়ে এই স্টেশনে যাত্রাবিরতি নেওয়া আন্তনগর ট্রেনের সংখ্যা ঠেকল 8টিতে। উদ্বোধনকালে ট্রেনের কর্মকর্তা ও জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান নরসিংদী রেল যাত্রী অধিকার ফোরাম। এ সময়
যাত্রীদেরকেও শুভেচ্ছা জানানোর পাশাপাশি মিষ্টি বিতরণ করা হয়। নতুন করে 3টি ট্রেনের যাত্রা বিরতিতে হাজারো যাত্রীর দুর্ভোগ লাঘব হবে বলে জানিয়েছেন স্থানীয়রা। বাজেটে বাইসাইকেল আমদানিতে শুল্ক কমানো সহ 6 দফা দাবি জানিয়েছেন রাজধানীর সাইকেল ব্যবহারকারীরা। সকালে রাজধানীর ধানমন্ডিতে বিশ্ব বাইসাইকেল দিবস র্যালিতে অংশ নিয়ে একথা বলেন তারা। ইনস্টিটিউট অব ওয়েলবিং বাংলাদেশের আয়োজনে বক্তারা শহর জুড়ে সাইকেল লেন করার দাবি জানান। বলেন, কিছু জায়গায় লেন থাকলেও পার্কিং করে লেনগুলো বন্ধ করে রাখা হয়। এ সময় নারীদের বাইসাইকেল ব্যবহারে আগ্রহী করতে পদক্ষেপ নেয়ার এবং মহানগর এলাকায় বাইসাইকেলের আলাদা লেন এবং নিরাপদ পার্কিং ব্যবস্থা করার জোর দাবি জানান। পরে ধানমন্ডির 7 মসজিদ রোড থেকে শুরু করে সাইকেল র্যালি মানিক মিয়া এভিনিউ ঘুরে আবাহনী মাঠে গিয়ে শেষ হয়। গাজীপুরে নানান আয়োজনে পালিত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম মৃত্যুবার্ষিকী। রোববার দিনভর দোয়া মিলাদ, আলোচনা সভা এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। টঙ্গীর মধুমিতা এলাকায় যুবদলের আয়োজনে মিলাদ ও আলোচনা সভায় অংশ নেন মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার ও সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি। তারা বলেন, নির্বাচন বিলম্বিত হলে দেশে লুটপাট বাড়বে, তাই দ্রুত নির্বাচন চায় বিএনপি। বিকেলে টঙ্গী পূর্ব থানা বিএনপির আয়োজনে নেতারা বিমানবন্দরের নাম পুনরায় জিয়াউর রহমানের নামে করার দাবিও জানান। পরে প্রায় 10,000 মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংযুক্ত আরব আমিরাতের দুবাই শাখা। শনিবার রাতে দুবাইয়ের আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাতের বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন। দুবাই বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী আবুল মনসুরের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিসের সঞ্চালনায় অনুষ্ঠানে ইউএই বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা ও গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। তিনি দেশের নাগরিকদের বহুদলীয় গণতন্ত্রের পাশাপাশি বাংলাদেশি জাতীয়তাবাদ উপহার দিয়েছিলেন। তারেক রহমানও আগামীতে বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে বলেন প্রত্যাশা করেন তারা। গাজার দক্ষিণাঞ্চলে মার্কিন ত্রাণ কেন্দ্রের পাশে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত 30 ফিলিস্তিনি, আহত হয়েছেন শতাধিক। বিষয়টি নিশ্চিত করেছে আল জাজিরা। এ নিয়ে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে 54,000-এ। এদিকে যুক্তরাষ্ট্রের দেয়া গাজা যুদ্ধবিরতি প্রস্তাবে 3টি শর্ত জুড়ে দিয়েছে হামাস, যেখানে বলা হয় কাতার ও মিশরের মধ্যস্থতায় গাজায় স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করতে হবে, উপত্যকাটি থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করতে হবে, ফিলিস্তিনিদের জন্য জরুরি ত্রাণ সরবরাহ নিশ্চিত করতে হবে। হামাসের এই প্রস্তাব অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। হামাস যদি যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি না হয় তবে গাজাকে ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। পরমাণু চুক্তি বিষয়ে অবশেষে ইরানকে বিস্তারিত ও গ্রহণযোগ্য একটি প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছিলেন, পরমাণু ইস্যুতে তেহরানকে পূর্ণাঙ্গ কোনো প্রস্তাব পাঠায়নি ওয়াশিংটন। ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সহায়তায় আংশিক কিছু তথ্য জানানো হয়েছে মাত্র। বিবিসির প্রতিবেদনে বলা হচ্ছে, জাতিসংঘের পরমাণু বিষয়ক সংস্থা ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে উদ্বেগজনক প্রতিবেদন প্রকাশের পর ওয়াশিংটনের তৎপরতা খানিকটা বেড়েছে, যে কারণে ইরানকে বিস্তারিত প্রস্তাব পাঠাতে দেরি করেননি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফ। শনিবার হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়ে এই প্রেস সেক্রেটারি দাবি করেছেন, তেহরানের উচিত মার্কিন প্রেসিডেন্টের শর্ত মেনে নেয়া, কারণ ডোনাল্ড ট্রাম্প কখনোই ইরানকে পারমাণবিক অস্ত্র বানানোর সুযোগ দেবে না।
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার সর্বোচ্চ প্রশাসনিক পদে পরিবর্তন আনার পরিকল্পনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার হোয়াইট হাউসে আরও জানিয়েছেন, এই পদের জন্য প্রাথমিকভাবে জারেড আইজ্যাকম্যানকে মনোনীত করা হলেও তাকে সরে যেতে বলা হয়েছে। বিলিয়নিয়ার জারেড আইজ্যাকম্যান মূলত পেশায় একজন পাইলট। 2010 সালে প্রতারণা মামলায় গ্রেপ্তার হতে হয়েছিল তাকে, হোয়াইট হাউস মুখপাত্র রয়টার্সকে নিশ্চিত করেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের আমেরিকার ফার্স্ট নীতিতে বিশ্বাস করেন এমন একজনকেই নাসার পরিচালক পদে নিয়োগ দেওয়া হবে এবং ডোনাল্ড ট্রাম্প নিজে সেই ঘোষণা দেবেন। 2025-এর জানুয়ারি থেকে নাসার ভারপ্রাপ্ত পরিচালক পদে দায়িত্ব পালন করেন জ্যানেট পেট্রো। ক্রিকেট বিকেন্দ্রীকরণই বিসিবির নতুন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের প্রথম কাজ। সে লক্ষ্যে দেশের প্রত্যেকটি জেলায় স্কুলে কৃত্রিম পিচ তৈরি করতে চান তিনি। জাতীয় ক্রীড়া পরিষদে উপদেষ্টার সাথে আলোচনা শেষে ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি বুলবুলের মন্তব্য, জাতীয় দলের পারফরমেন্সের আশানুরূপ নয়, দ্রুত উন্নত করতে হবে। এছাড়াও বিসিবির উপকমিটিগুলোতে আপাতত পরিবর্তন নয়, বরং সংস্কারে হাত দিতে চান তিনি। কমিটিগুলো সাধারণত রান করা হয় উইথ সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট পিপলদের জন্য। তাদেরকে আমরা ডিস্টার্ব করবো না, বাট আমরা রিভিউ করবো। 2000 সালে যখন আমরা টেস্ট স্ট্যাটাস পাই যে আমাদের ক্রিকেটকে ডিসেন্ট্রালাইজ করব, সেটা আজ পর্যন্ত আমরা করতে পারিনি। ইনশাআল্লাহ আমাদের প্রথম কাজই হবে ক্রিকেটটাকে বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে দেওয়া। বিকেন্দ্রীকরণ কীভাবে, ডিসেন্ট্রালাইজ কীভাবে করা যায়, যেমন একটা মিনি বিসিবি চিটাগাংয়ে থাকবে, খুলনায় থাকবে, রাজশাহীতে থাকবে, সিলেটে থাকবে, যেখান থেকে আমরা আমাদের যে উপজেলায় ক্রিকেট হয় বা গ্রামে ক্রিকেট হয় সেইগুলোকে আমরা আরও কীভাবে সম্পৃক্ত করতে পারি, আর মোস্ট ইম্পর্টেন্টলি এই স্কুল ক্রিকেটকে আমরা আরও কীভাবে সাপোর্ট করতে পারি। অফকোর্স আমাদের ন্যাশনাল টিমের পারফরমেন্স অত ভালো নেই এই মুহূর্তে, কিন্তু ভালো করার সুযোগ আছে, কেননা আমরা বিশ্বাস করি যে পারফরমেন্স গ্রাফ সবসময় উপরে এবং ওর নামে এবং ওঠে। সো সেই জায়গাটা আমরা মনিটর করবো ন্যাশনাল টিমের পারফরমেন্স। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে অপসারণ করার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেছেন ফারুক আহমেদ। রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় দায়ের করা এই রিটে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক নতুন বিসিবি সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুলকে নিয়োগের সিদ্ধান্তকেও চ্যালেঞ্জ করা হয়েছে। সাবেক অধিনায়ক ফারুকের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান, সোমবার শুনানি হতে পারে। বিপিএল সংক্রান্ত সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদন এবং 9 জন বোর্ড পরিচালকের 8 জনের অনাস্থা বিবেচনায় নিয়ে এনএসসি গত বৃহস্পতিবার গভীর রাতে পরিচালক পদে ফারুকের মনোনয়ন বাতিল করে। ফলে স্বয়ংক্রিয়ভাবে সভাপতি পদ হারান তিনি। শক্তিশালী ইন্দোনেশিয়ার বিপক্ষে জয়ের লক্ষ্যে মাঠে নামলেও ড্র করেই সন্তুষ্ট বাংলাদেশের নারী ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার। 39 ধাপ এগিয়ে থাকা দলের চেয়ে আক্রমণ, গোলের সুযোগ তৈরিতে এগিয়ে থেকেও জয়ের স্বাদ পায়নি আফিদা ঋতুপর্ণারা। যদিও পারফরমেন্সের বিচারে লেটার মার্কসই পেয়েছেন মেয়েরা। ম্যাচের পর দিন বিশ্রাম ও রিকভারি সেশনে কাটিয়েছে দলের সদস্যরা। এশিয়ান কাপের বাছাই পর্বের সামনে রেখে জর্ডান সফর করেছে বাংলাদেশ। মঙ্গলবার দ্বিতীয় প্রীতি ম্যাচে লাল সবুজের প্রতিনিধিদের প্রতিপক্ষ স্বাগতিক জর্ডান। অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশের পাসপোর্ট উঠেছে কিউবা মিচেলের হাতে। বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলারের পাসপোর্ট তৈরি হয়ে গেছে, অপেক্ষা শুধু সংগ্রহের। এই দেশের জার্সি গায়ে জড়াতে আর কোনো বাধা থাকলো না তার। ইংল্যান্ডের দ্বিতীয় সারির ক্লাব সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব 21 দলে খেলেন কিউবা। গেল সপ্তাহে পাসপোর্টের জন্য আবেদন করেন তিনি। দ্রুততম সময়ে তার পাসপোর্ট তৈরি হয়ে যায়। তার বাবা জামাইকান হলেও মা বাংলাদেশি। মায়ের সূত্র ধরেই কিউবা নিয়েছেন বাংলাদেশের নাগরিকত্ব। 19 বছর বয়সী এই ফুটবলার মূলত সেন্ট্রাল মিডফিল্ডার, যিনি বলের নিয়ন্ত্রণ রাখায় দক্ষ। প্রয়োজনে অ্যাটাকিং মিডফিল্ডেও খেলতে পারেন এই তরুণ। ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত 2 ম্যাচের দলে নাম নেই তার, যদিও সিঙ্গাপুর ম্যাচের আগে শেষ মুহূর্তে যুক্ত হতে পারে কিউবার নাম। শেষ করছি এখন চারদিকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।